আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দর্শক, ন্যাশনাল ডিফেন্স কলেজ, এই কলেজটা ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত এবং এই কলেজে বাংলাদেশের প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত বিষয়ে শিক্ষাদান করানো হয়ে থাকে এবং এই কলেজের 4টি শাখা রয়েছে। এই কলেজটা 1996 সনে প্রতিষ্ঠিত হয়। তো আজকে সেই ন্যাশনাল ডিফেন্স কলেজে দাওয়াত পেয়ে প্রধান অতিথি হিসেবে গিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মা। তো এখন প্রশ্ন হচ্ছে যে ন্যাশনাল ডিফেন্স কলেজ এটা ক্যান্টনমেন্টের অধীনে, সেনাবাহিনীর অধীনে, তাহলে যেখানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে, যেখানে ভারত বর্তমান অন্তর্বর্তীকালীন নিম্ন সরকারকে স্বীকারই করে না, তারা বারে বারে বলে যে ভারত শুধুমাত্র নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে, তারা মনে করে এই সরকার অবৈধ। আর সেই জায়গায় সেনাবাহিনী ভারতীয় হাইকমিশনারকে কেন দাওয়াত দিল? তবে এটা সত্য যে এই ন্যাশনাল ডিফেন্স কলেজে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেওয়া হয়েছে। ভারতের দেওয়া হয়েছে, অনেক আগে পাকিস্তানের রাষ্ট্রদূতকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু একমাত্র ভারতীয় রাষ্ট্রদূত যিনি 2বার দাওয়াত পেলেন। পেতেই পারেন, এর আগেও অনেক রাষ্ট্রদূত দাওয়াত পেয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এখন, কেন দেশের এই ক্রান্তি লগ্নে কেন এই ভারতের রাষ্ট্রদূতকে এখন দাওয়াত দেওয়া হলো, যেখানে আমরা ভারতের দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। ভারতীয় গোয়েন্দা সংস্থারাও চেষ্টা করতেছে কিভাবে শেখ হাসিনাকে আবার এই বাংলাদেশে পুনর্বাসিত করা যায়। ঠিক সেই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে দাওয়াত দিয়ে আসলে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কটা কিন্তু আগে থেকেই খারাপ। আমি এর আগে ভিডিওতে বলেছি যে সরকার চেয়েছিল সেনাপ্রধানকে বাদ দিতে, কিন্তু পরে আর বাদ দেওয়া সম্ভব হয়নি। সেনাপ্রধান চেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে বাদ দিতে, সরকার তাকে সরায়নি। তারপরেও নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে সরকার খুবই অসন্তুষ্ট। গতকালকে 3য় মাত্রায় জিল্লুর রহমানের সঙ্গে একটা টকশো করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি সেখানে সরাসরি বলেছেন যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য আমরা পছন্দ করতেছি না। সেনাপ্রধান যে বারবার বলতেছেন ইনক্লুসিভ ইলেকশন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা দেখতে চায় না। সুতরাং সেনাপ্রধান যে বারে বারে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেন, এতে তিনি নিজেকে এক্সপোজ করেন, নিজের মুখোশটা খুলে দেন, এবং এই কারণেই মানুষ সেনাপ্রধানের সমালোচনা করেন। এখন আপনি সেনাপ্রধান হয়ে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলবেন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলবেন, তাহলে তো আপনাকে জনগণের সমালোচনা মেনে নিতেই হবে। সুতরাং আমি আসিফ নজরুল মনে করি সেনাপ্রধান হয়ে আসলে তার নির্বাচন নিয়ে কথা বলা ঠিক না। এটা স্পষ্ট একদম তিনি 3য় মাত্রায় বলছে। আপনারা 3য় মাত্রায় ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন, সেখানে টকশোটা এখনো আছে। এটা আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন, এবং এতে স্পষ্ট বোঝা যায় যে সরকার আসলে সেনাবাহিনী প্রধানকে আর পছন্দ করতেছে না, এবং একটা বিশাল দূরত্ব অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আবার সেই একই প্রশ্ন যে কেন গতকালকে ন্যাশনাল ডিফেন্স কলেজে ভারত হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে দাওয়াত দেওয়া হলো? দেখুন, নুরুল হক নূর যখন জাতীয় পার্টির অফিস ঘেরাও করতে গেল, সেখানে বাধা পেয়ে ফিরে আসলো। তারপর সেনাবাহিনীর একটি দল তাকে চরম মারধর করলো এবং সে এখন অসুস্থ। কিন্তু এই মারধরটা করলো কে? এই মারধরটা করলো সেনাবাহিনী, তাই না? কিন্তু নূরের উপর আক্রমণের কারণে মামলা হলো জিএম কাদেরের বিরুদ্ধে। এখানে আমি পড়ি, গত 29শে আগস্ট রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ নেতা কর্মীদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সহ 150 জনের বিরুদ্ধে মামলা আবেদন করা হয়েছে। এই মামলার প্রধান আসামি জিএম কাদের। তাহলে বুঝান যে এই মামলায় জিএম কাদের আসামি হয় কিভাবে? জিএম কাদের প্রথম থেকে পর্যন্ত কোন রকম উস্কানিমূলক বক্তব্য তিনি দেননি। তিনি বারবার ঐক্যের কথা বলেছেন। জিএম কাদের হাসিনার আমলে কি ছিলেন না ছিলেন সেটা তো আছেই, এটা আমি মানি যে জিএম কাদের আসলে ফ্যাসিস্টের দোষর ছিলেন। কিন্তু যে মামলাটা করা হলো, যে নূরকে হত্যার অভিযোগে হামলা, এখানে জিএম কাদের নাম আসে কিভাবে? আসে না তো। কারণ জিএম কাদের ধারেও নাই, কাছেও নাই, পাশেও নাই, বরঞ্চ আরো জিএম কাদের অফিসে আগুন দেওয়া হয়েছে, জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেখানে জিএম কাদের 1 নম্বর আসামি, এবং এটা করলো থানাও মামলা নিল। তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। কারণ জিএম কাদের মতো একজন বড় রাজনীতিবিদ তার নামে থানা মামলা নিবে, তাকে প্রধান আসামি করে একটা মামলা করলে সেই মামলা থানা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া নেওয়ার কথা না। তার মানে সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়েই রমনা থানা এই মামলাটা নিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে মানলো সেনাবাহিনী, কিন্তু আসামি কেন করা হলো জিএম কাদেরকে? দর্শক, সরকার সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা দিতে পারে না এবং সেনাবাহিনী সরকারের কন্ট্রোলেও নেই। সুতরাং জিএম কাদেরকে প্রধান আসামি করে একটা মামলা দিয়ে মূলত সরকার সেনাবাহিনীকে একটা শিক্ষা দিতে চাইল। দেখো, তোমাদের কিছু করতে না পারলেও তোমাদের প্রিয় পাত্র জিএম কাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়ে দিলাম। তো এখন সেনাবাহিনীর তো কিছু করার নাই, কারণ পুলিশ মামলা দিয়েছে জিএম কাদের বিরুদ্ধে। তখন সেনাবাহিনীও আবার সেই ন্যাশনাল ক্যাডেট কলেজে
প্রধান অতিথি করলো কাকে? ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে, যেই ভারত ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে স্বীকৃতি দেয় না। তো এইভাবে সেনাবাহিনী এবং সরকারের ভিতরে একটা চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে। আমি জানি না এর শেষ কোথায়, বাট এর শেষ হওয়া দরকার। গত পরশুদিন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলেছেন যে বর্তমান সরকার এবং সেনাবাহিনী এদের মধ্যকার সমস্যা সমাধানে আলোচনা জরুরি এবং নিজেরা আলোচনার মাধ্যমে অবশ্যই সম্পর্ক উন্নয়ন করতে হবে, কারণ সেনাবাহিনী দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকার তো সরকারি। কাজে এই সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে দ্বন্দ্ব, যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, যে কোল্ড ওয়ার, এটা একটা দেশের জন্য কোনো মতেই ভালো ফল বয়ে আনতে পারে না। কাজেই সরকারকেও বুঝতে হবে যে সেনাবাহিনী আমাদের শত্রু নয়, সেনাবাহিনী আমাদের বন্ধু এবং এই সেনাবাহিনী আমাদের একটি শক্তি যারা আমাদেরকে শত্রু আক্রমণ থেকে রক্ষা করবে। সরকারের উচিত সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলা এবং জেনারেল ওয়াকারের উচিত অনুধাবন করা যে আমি সেনাপ্রধান, আমি সরকারের অধীনে, সুতরাং সরকার কি চায় না চায় তার একটা মূল্য আমাকে দিতে হবে, সরকারের কথা শুনতে হবে। সুতরাং সরকারের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে তিনি ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে ন্যাশনাল ডিফেন্স কলেজে দাওয়াত দিয়ে কতটুকু যুক্তিসঙ্গত কাজ করলেন সেই বিষয়েও তাকে ভাবতে হবে। আমি মনে করি ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মাকে দাওয়াত দিয়ে সেনাবাহিনী কোনো অন্যায় করেনি, ঠিক আছে, যেহেতু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এর আগেও ন্যাশনাল ডিফেন্স কলেজে অতিথি হয়ে এসেছেন, কিন্তু দেশের এই সংকটজনক মুহূর্তে ভারতীয় হাইকমিশনারকে দাওয়াত দেওয়ার পূর্বে সরকারের সঙ্গে একটু পরামর্শ করে নেওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু পরামর্শ করেননি এবং উপরের ঘটনা বিশ্লেষণ পূর্বক এই সিদ্ধান্ত নেওয়াই যায় যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা বিশাল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলতেছে এবং এই দ্বন্দ্ব যতদিন ইউনুস সরকার ক্ষমতায় আছে ততদিন থাকবে বলেই আমার মনে হয়। তবে আমি আশা করি যে এই দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে না যেখানে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক পথে যে অগ্রযাত্রা সেটা বাধাগ্রস্ত হয়। ক্ষমতা নেওয়ার 1 বছর পরেও অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার তেমন একটা উন্নতি করতে পারেনি এবং বিভিন্ন জায়গায় টুকটাক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতেছে। এবং আমরা দেখেছি যে আমরা যদি ফ্রান্সের বিপ্লব দেখি, রাশিয়ার বিপ্লব দেখি, আমরা দেখেছি যে বিপ্লব পরবর্তী সময় আসলে অন্য একটা দেশ থেকে আক্রমণের শিকার হয়েছে বিপ্লব সংঘটিত হওয়া দেশে। তো এইভাবে অনেকেই মনে করেন যে যেহেতু ভারতের একনিষ্ঠ সেবাদাসী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, সুতরাং ভারত হয়তো এরকম সংখ্যালঘু বা অন্যান্য বা নিরাপত্তা বিভিন্ন ইস্যুতে হয়তোবা বাংলাদেশকে আক্রমণ করতে পারে। কিন্তু যদিও এটার আমি কোনো সম্ভাবনা দেখি না, বাট আজকে একটা নিউজ সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। আমি একটু খবরটা পড়ে শোনাই। সামরিক কমান্ডারদের সম্মেলনে আন্তঃবাহিনী সমন্বয়ের উপর জোর মোদীর। যে কোনো সামরিক অপারেশনের জন্য প্রস্তুত থাকতে আন্তঃবাহিনী সমন্বয়, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর জোর দিয়েছেন। ভারতের কলকাতায়, মানে বাংলাদেশের বর্ডারের পাশে কলকাতায় ভারতের সামরিক বাহিনীগুলোর কমান্ডারদের দ্বিবার্ষিক যৌথ সম্মেলনের উদ্বোধনে তিনি এই কথা বলেন এবং কমান্ড কমান্ডার্স কনফারেন্সে দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সমর কৌশল, প্রাতিষ্ঠানিক এবং অপারেশন সংক্রান্ত নানা নীতিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী কি আসলে অ্যাজ ইউজুয়াল সাধারণভাবে সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, নাকি তিনি কোনো পার্টিকুলার দেশকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে এই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন? এটা হয়তো সময়ই বলে দিবে। কিন্তু আমি এখনো মনে করি না যে ভারতের কাছ থেকে আমাদের কোনো হুমকি আসতে পারে, কিন্তু বিশ্লেষকরা অবশ্যই এটাকে অন্যভাবেও বিশ্লেষণ করতে পারেন। এখন এই যখন অবস্থা, যখন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক অত্যন্ত তলানিতে, যখন দুই দেশের সবচেয়ে খারাপ সম্পর্ক অতিবাহিত করতেছে, তখনই আবার দৃশ্যপটে এলেন বাংলাদেশ সাবেক সেনাপ্রধান, অত্যন্ত রহস্যময় চরিত্র, যিনি 2012 থেকে 15 পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন, সেই ইকবাল করিম ভুইয়া, এবং এই জুলাই বিপ্লবেও তার অবদান ছিল। সেই ইকবাল করিম ভুইয়া এবার বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইকবাল করিম ভুইয়ার কাছে কি এমন কোন ইনফরমেশন আছে যে আসলেই আমাদের দেশটা অত্যন্ত হুমকির ভিতরে আছে, আমাদের দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে, আমাদের দেশ বহিঃশত্রুদের আক্রান্ত হতে পারে? তাহলে ইকবাল করিম ভুইয়া ঠিক কোন সোর্সের উপর ভিত্তি করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন? আমি একটু ইকবাল করিম ভুইয়ার ফেসবুক স্ট্যাটাস থেকে পড়ি। তিনি লিখেছেন যে অবিলম্বে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে, মানে সেনাবাহিনী যে এই যে রাস্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে এটা তিনি পছন্দ করতেছেন না। তিনি লিখেছেন যে প্রশিক্ষণ যে কোনো সেনাবাহিনীর প্রাণ শক্তি, প্রশিক্ষণ ছাড়া সৈন্যদের দক্ষতা কমে যায় এবং প্রতিরোধের ক্ষমতা হ্রাস পায়। 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের সেনাবাহিনী পুলিশি ভূমিকায় আটকা পড়ে আছে, তাদের প্রশিক্ষণ স্থগিত, তাদের প্রস্তুতি দুর্বল এবং তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত, বিশেষ করে যে বিপিনুরকে মারা তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত। এটা আর চলতে পারে না। ইতিহাস আমাদের একটি সুস্পষ্ট শিক্ষা দেয় যে যে কোনো বিপ্লবী পরিস্থিতিতে রাষ্ট্রের নাজুক দশা বাইরের হুমকিকে উৎসাহিত করে, মানে বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্র বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়। উদাহরণস্বরূপ
1799 সালের পর ফ্রান্সকে অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এবং ব্রিটেনের হস্তক্ষেপের মুখোমুখি হতে হয়েছিল। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়া রেড আর্মিকে শ্বেত বাহিনীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল। বাংলাদেশ আভ্যন্তরীণ অস্থিরতার একটি ক্রান্তিকাল পার করছে এবং সাম্প্রতিক বিশ্বে প্রতিদ্বন্দ্বিতার অনুনময় পালাবদলের বাস্তবতায় নিজেদেরকে নিরাপদ ভাবা মোটেই ঠিক হবে না। সুতরাং বহিঃশত্রুর আক্রমণের মুখে একটা অপ্রস্তুত সেনাবাহিনী জাতীয় বিপর্যয় ডেকে আনবে এবং এই সেনাবাহিনীর কর্তব্যের বাইরে অপব্যবহার এরই মধ্যেই অনেক ক্ষতি করে ফেলেছে। বাইরে শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষিত সৈন্যরা আজকে নিজের দেশের নাগরিকদের শৃঙ্খলা রক্ষায় রাস্তায় টহল দিচ্ছে। এই দৃশ্য তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সেনাবাহিনী বিরোধী কণ্ঠস্বরকে ইন্ধন যোগাচ্ছে। আরো বিপজ্জনক হলো যে প্রশিক্ষণ ছাড়া প্রতিটি মাস তাদের যুদ্ধের সক্ষমতাকে হ্রাস করতেছে এবং সমস্যাটি অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতার ঘাটতির ভিতরে নিহিত। তাই কৌশলের পরিবর্তে সুবিধাজনক পথ বেছে নিতে হচ্ছে সরকারকে। ফলে সরকার আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতা উপেক্ষা করে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেনাবাহিনীর উপর নির্ভর করছে এবং সরকারের খুব কম সংখ্যক ব্যক্তি বোঝেন যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে একটি বৃহত্তর ভূরাজনৈতিক দাবা খেলার সঙ্গে সম্পর্কিত। তাদের অজ্ঞতা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের সাথে মিলিত হয়ে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। মানে সরকারকে তিনি কম বুদ্ধি সম্পন্ন লোকের সমষ্টি বলে বুঝিয়েছেন। দেশের শেষ প্রতিরক্ষা লাইন গুরুতরভাবে দুর্বল হয়ে পড়ার মতো দেরি করার আগেই এই আত্মঘাতী পথ আমাদের ত্যাগ করতে হবে। এদিকে পুলিশকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে না। জুলাই বিপ্লবে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ ছিল, তবুও সংস্কারের পরিবর্তে ফ্যাসিবাদী জামানার দলীয় সংশ্লিষ্টতার সন্দেহে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভয় এবং নিষ্ক্রিয়তা তাদের পঙ্গু করে রেখেছে এবং সেনাবাহিনীকে পুলিশের এই ভয়ের কারণে পুলিশের এই অক্ষমতা সেনাবাহিনীকে দ্বারা পূরণ করতে হচ্ছে এবং সেনাবাহিনীর জওয়ানরা যতক্ষণ পুলিশের কাজে নিয়োজিত থাকবে ততক্ষণ পুলিশ তাদের দায়িত্ব পালন করতে সক্রিয় হবে না। কেউ কেউ যুক্তি দেন যে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকা উচিত। এটা একটি অত্যন্ত সরল মনা ধারণা। সৈন্যরা রোবট নয়, তাদের বিশ্রাম, পুনর্গঠন এবং পুনঃ প্রশিক্ষণের প্রয়োজন। আরো সমস্যা হলো যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীকে রাস্তায় রাখলে একটা অনিশ্চয়তা তৈরি হবে। যদি ভোট বিলম্বিত হয় বা সংস্কার দীর্ঘায়িত হয় তাহলে কি সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য রাস্তায় মোতায়েন থাকবে? থাকবে না তো। বস্তুত এটি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের দিকে আগাতে থাকা এক লক্ষণ। আর সেনাবাহিনী যদি এখন ব্যারাকে ফিরেই যায়, নির্বাচনের আগে আগে তো সেনাবাহিনীকে আবার নিয়োজিত করতে কোনো বাধা নেই। ইকবাল করিম ভূঁইয়া আরো বলেন যে অনির্দিষ্টকালের জন্য নীরব থাকা ঠিক হবে না। বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের আন্তরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। তার মানে ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারের আন্তরিক যোগাযোগ নাই। বছর পার করেও পুলিশি দায়িত্বে মোতায়েন থাকায় সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং কার্যকারিতা দীর্ঘ মেয়াদে ব্যাহত হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত এবং সেনাবাহিনীকে এভাবে নিয়োজিত রেখে সরকার যদি রাষ্ট্রের স্বাভাবিক যুদ্ধ প্রস্তুতিকে অবহেলা করে তবে ভবিষ্যতের যে কোনো বিপর্যয়ের জন্য সরকারকেই তার দায়ভার নিতে হবে। ইতিহাস মনে করিয়ে দেয় যে যুদ্ধ সবসময় কোনো পূর্বাভাস ছাড়াই অপ্রত্যাশিত মুহূর্তে আসে এবং প্রস্তুতির দুর্বলতর অবস্থা শত্রুকে আরো উৎসাহ দেয় আক্রমণ করার জন্য। এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ জুয়া খেলতে পারে না। সেনাবাহিনী বর্তমানে একমাত্র কার্যকর জাতীয় প্রতিষ্ঠান। ঠিক এই কারণেই সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর মর্ম এবং দক্ষতা বিনাশী পুলিশি দায়িত্ব এবং আভ্যন্তরীণ সংকটে ব্যবহার করে সেনাবাহিনীকে একটি ভোতা হাতিয়ারে পরিণত করা উচিত নয়, যা সেনাবাহিনীকে বিতর্কিত করে তোলে। সেনাবাহিনীর আসল কাজ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা এবং তাদের সঠিক স্থান হচ্ছে তাদের ব্যারাক এবং নিয়মিত কঠোর প্রশিক্ষণ এবং অপ্রত্যাশিত হুমকির জন্য সবসময় প্রস্তুত থাকা। এখন সেনাবাহিনীতে যেই অবক্ষয় চলছে, এই অবক্ষয় চলতে দিয়ে আমরা অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিচ্ছি একটি দেশ যার শেষ প্রতিরক্ষা দেওয়ালও নেই। সুতরাং খুব বেশি দেরি হওয়ার আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সেনাবাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা ইকবাল করিম ভূঁইয়া যেহেতু সেনাবাহিনীর প্রধান ছিলেন একটা সময়, তিনি অবশ্যই অনেক বেশি জানেন। সুতরাং তিনি মনে করতেছেন যে অপ্রত্যাশিতভাবে যে কোনো হুমকি যে কোনো দিক থেকে আসতে পারে। তবে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ভারত, সুতরাং ভারত থেকে আসতে পারে বলে হয়তো আমি মনে করি, তিনি মনে করেন, বাট বাস্তবে বলেননি। কিন্তু আমার মনে হয় যে এরকম যুদ্ধ হবে না। বাট ইকবাল করিম কথা গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনীকে এভাবে রাস্তায় পুলিশি দায়িত্ব পালন করতে দেওয়া উচিত নয়। সেনাবাহিনীকে অবিলম্বে ব্যারাকে ফিরিয়ে নিয়ে পূর্ণ প্রশিক্ষণ দিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন যে যতক্ষণ সেনাবাহিনী রাস্তায় থাকবে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবে না। মনে করবে সেনাবাহিনী তো আছে,
তাই না? এই কারণে সেনাবাহিনীকে অবিলম্বে ব্যারাকে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। দর্শক, আপনারা কি ভাবছেন যে কলকাতায় এসে সেনা কমান্ডারদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে প্রস্তুত থাকতে, আবার এদিকে আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলেন প্রস্তুত থাকতে, এই দুটোর ভিতরে কোনো কানেকশন আছে নাকি আসলে এগুলো কাকতালীয়? আপনাদের মতামত অপেক্ষা রইলাম। ধন্যবাদ।